আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজক নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। এখনও জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ। অনিয়মের অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন নির্বাচন কমিশনের এক সদস্য। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। 2026 সালের 5ই মার্চ দেশটির সাধারণ নির্বাচন ঘোষণা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। নতুন প্রজন্মকে পরিবেশের প্রতি দায়িত্বশীল করবে প্রত্যাশা। এবং মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামে কৃষকদের নিজস্ব বীজ ভাণ্ডার, দেশি ধানের জাত সংরক্ষণ ও জৈব কৃষি চর্চায় খাদ্য নিরাপত্তা ও স্বনির্ভরতার পথে এগিয়ে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন এখনও চলছে ভোট গণনা। বৃহস্পতিবার রাত 10:15 থেকে ভোট গণনা শুরু হয়। ভোট গণনার অবস্থা জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী ওবায়দুল রশিদ। সরাসরি যাচ্ছি সেখানে। ওবায়দুল, আপনি রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, সেখানে এই মুহূর্তে ভোট গণনার কি অবস্থা দেখছেন আপনি? ধন্যবাদ। এই মুহূর্তে যদি জাকসু নির্বাচনের ভোট গণনার কথা বলি, তবে যেটি হচ্ছে যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের যে ভোট গণনা সেটি আসলে এখন চলছে। এর আগে আসলে হল সংসদের ভোট গণনা করা হয়েছে। তো যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন সূত্রে সেটি হচ্ছে যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনার প্রথম ধাপে 9টি হলের ভোট গণনা চলছে, যেগুলো হচ্ছে বেগম সুফিয়া কামাল হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, মীর মোশাররফ হোসেন হল, শহীদ সালাম বরকত হল, নওয়াব ফয়জুন্নেসা হল, খালেদা জিয়া হল, শহীদ রফিক জব্বার হল, তারামন বিবি হল ও জাহানেরা ইমাম হল। তো গত বৃহস্পতিবার রাত থেকে কিন্তু এই ভোট গণনা শুরু হয়েছিল, যেটি এখনও চলছে। দফায় দফায় এই নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে বিভিন্ন সময় জানানো হচ্ছে যে এর মধ্যে আসলে ভোট গণনা শেষ হবে, ফলাফল ঘোষণা করবে। তার আসলে কোনো কথাই তারা রাখতে পারেননি এবং জানিয়ে আসলে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। আর যদি আমি বলি যে সন্ধ্যা 7:30টার দিকে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছিলেন যে আজকের রাতের মধ্যেই আসলে ভোট গণনা শেষ করবেন, ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করবেন, সকল ফলাফল। তো সে বিষয়েও আসলে এই আগের যে কথার গড়মিল বা সমস্যা দেখা দিয়েছিল, সেসব কারণে আসলে শিক্ষার্থীরা ভরসা রাখতে পারছেন না যে আজকের রাতের মধ্যেই কি আসলে এই ভোট গণনা শেষ হবে, যেহেতু বৃহস্পতিবার রাত পেরিয়ে শুক্রবার দিন এবং এরপর এই শুক্রবার রাত চলে যাচ্ছে। এর বাইরে আপনি জানেন যে একজন নির্বাচন কমিশনার তিনি বিভিন্ন অনিয়ম এবং বিভিন্ন অভিযোগ করেছেন এবং সেই অভিযোগ করে তিনি আসলে নির্বাচনের যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। আর এর বাইরে যদি বলি, বিশ্ববিদ্যালয়ের এই যেখানে ভোট গণনা চলছে সিনেট ভবনের, এর বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। মেইন যে গেট আছে সেখানে আমি বিজিবি সদস্যদের দেখতে পেয়েছি। এই মুহূর্তে যে ধারাবাহিক ভোট গণনার বিষয়টি সেটি আসলে চলছে ম্যানুয়াল পদ্ধতিতে। আর এই ভোট গণনা আসলে কখন শেষ হবে সে সব প্রশ্ন সবার মতো আসলে আমাদেরও। তো দেখা যাক, ভোট গণনা শেষ হলে আসলে জানা যাবে যে কে হতে যাচ্ছেন শিক্ষার্থীদের প্রতিনিধি। ধন্যবাদ। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদ। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও অন্তত 65 ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে গাজা শহরে একই পরিবারের 14 জন সদস্য রয়েছেন। হোয়াইট হাউসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও দেখা করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি। এ সময় কাতারের দোহায় হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদে গাজা উপত্যকায় যুদ্ধবন্ধে
দ্বিরাষ্ট্রীয় সমাধান এবং যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডে হামাস নিয়ন্ত্রণের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে একটি প্রস্তাবকে বিপুল ভোটে অনুমোদন করেছে। এদিকে দোহায় ইসরায়েলি হামলার পর হামাস লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তারা বলছে গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার, ভূখণ্ড পুনর্গঠন এবং আটককৃতদের মুক্তি না দিলে লড়াই চলবে। জানাবো কৃষি সংবাদ। বাগেরহাট জেলার ফকিরহাটে ব্যক্তি উদ্যোগে চাষাবাদ করে সফল হয়েছেন এক কৃষক। কচুরলতি ও ঘেরের আইলে সবজি চাষ করে বছরে আয় করছেন প্রায় ৩ লাখ টাকা। বাগেরহাট সংবাদদাতার তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ফকিরহাট উপজেলার লালচন্দ্রপুর ৯ নং ওয়ার্ডের বড়বাড়িয়া গ্রামের কৃষক কাউসার মল্লিক ২.৫ বিঘা জমিতে সবজি চাষ করে আসছেন তিনি। রয়েছে বিভিন্ন ধরনের মাছ, আইলে ঝুলছে করলা, পুঁইশাক, চালকুমড়া, লাউসহ নানা জাতের সবজি। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেকেই আসছে কচুরলতির চারা কিনতে। প্রত্যেক সপ্তাহে ৮,০০০-৯,০০০ টাকা কামাই হয়। বছর হিসাব করলে ৩ লাখ টাকা কামাই, এতে লাখখানেক খরচ হয়ে যায়। এর পাশাপাশি আমি অন্যান্য বেড়ির উপরে চাষ করি। আমিও চাই যে কচুরলতি নিয়ে আমি একজন উদ্যোক্তা হব, কচুরলতি চাষবাস করব। গত বছরের তুলনায় এবার ৬ হেক্টর বেশি জমিতে কচুরলতির চাষ হয়েছে বলছে কৃষি বিভাগ। কচুরলতির উৎপাদন করে, এই উৎপাদনের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় সুবিধা হলো সে যা ওখানে কচুরলতি উৎপাদন করে তাতে করে গড়ে করে দেখা যায় যে তার প্রায় ১ লক্ষ টাকার মতো লাভবান হয়। কারণ আমরা জানি এই সময়টা আমাদের সবজির একটু ক্রান্তি যায়, কোথাও বর্ষা, কোথায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু কচুরলতিতে প্রচুর জায়গাতে করে এবং কচুরলতি এই সময় বাজার মূল্য বেশ ভালো পায়। বাগেরহাট জেলায় এবার ৮৬ হেক্টর জমিতে কচুরলতির চাষ হয়েছে বলছে কৃষি বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। ওবায়দুল রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী ওবায়দুল রশিদের সাথে। জানাচ্ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনার সর্বশেষ পরিস্থিতি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। কর্তৃপক্ষের আশ্বাসের পরও এখনও শেষ হয়নি ঘটনাবহুল জাকসু নির্বাচনের ভোট গণনা। নানা অনিয়মের অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহি সত্তার। ম্যানুয়ালি ভোট গণনা এবং দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যুতে ক্ষোভ জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। নাজিব বেগের রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর জাকসুর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হলেও তা অপেক্ষা বাড়াচ্ছে। সিনেট ভবনে ম্যানুয়াল পদ্ধতিতে চলছে ভোট গণনা। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের নির্বাচনের ফল ঘোষণার কথা বললেও সেটি সম্ভব হয়নি। শুক্রবার রাতে নানা অনিয়মের অভিযোগে নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ান জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহি সত্তার। আমি ব্যর্থ হয়েছি, ব্যর্থ হওয়ার কারণেই এবং আপনাদের অনেকের উত্থাপিত অভিযোগগুলি সঠিক ছিল। আমার কাছে যদি মোটা দাগে বলি, আমার কাছে মনে হয়েছে নির্বাচনের পরিবেশটা লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলে সেটা সঠিক ছিল না। ভোট গণনার সময় চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানান সহকর্মীরা। যদি ম্যানুয়াল পদ্ধতিতে হয় তাহলে যখন সরে আসলেন তারা মেশিনের কার্যক্রম থেকে, তাহলে ম্যানুয়াল পদ্ধতি হলেই যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন হলে রাত 10টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আমরা এখানে নির্বাচন কমিশনে নিয়ে আসতাম, 11টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আর 11টার মধ্যে যদি রেজাল্ট হয়ে যেত তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না। এর আগে নানা অনিয়ম কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদল সহ কয়েকটি প্যানেল। আর নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের কেউ পাশ করতে পারেনি।
বিভাজনের রাজনীতি, বেফাঁস বক্তব্য এবং কারো কারো অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগকে এর কারণ বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। আর সাংগঠনিক দুর্বলতা এবং শিক্ষার্থীদের চাওয়া পূরণ করতে না পারাকে হারের কারণ মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং সাবেক এনসিপি নেতা মাহিন সরকার। এর প্রভাব জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনীতিতেও পড়বে বলে তিনি মনে করেন। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। গণঅভ্যুত্থানের পর উত্থান হওয়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের অনেক নেতা অভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্ব দেওয়ায় ডাকসু নির্বাচনে আলোচনায় কেন্দ্রে ছিলেন। 28টি পদের একটিতেও জিততে পারেননি এই সংগঠনের কেউ, গড়তে পারেননি উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতাও। শিক্ষার্থীদের চাওয়ার সঙ্গে দূরত্বকে এমন হারের কারণ বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। কম ভোট পাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে ওরা ট্যাগিং রাজনীতি করছে এবং ইনক্লুসিভ রাজনীতি করতে তারা ব্যর্থ হয়েছে। চাঁদাবাজি বা অন্যান্য বিষয়ের সাথে জড়িত থাকার কারণে তাদের ইমেজটা ডাউন হয়ে গেছে। সুইং ভোটার যারা ছিল তারা দেখা যায় তাদের থেকে মুখ ফিরিয়ে নিছে। আর ডাকসু নির্বাচনে জিএস পদে স্বতন্ত্র হিসাবে দাঁড়ানো মাহিন সরকার শেষ সময়ে এসে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছিলেন। খোদ তিনি মনে করেন শিক্ষার্থীদের কাছে ভিড়তে পারেনি গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিভিন্ন সময়ে তারা বিভিন্ন বেফাঁস মন্তব্য করা বা কর্মকাণ্ডে যুক্ত হওয়া, এগুলোর কারণে আসলে অনেক বেশি বিতর্কিত হয়েছেন। তারপরও এরা আসলে গণ অভ্যুত্থানের সাথে যুক্ত, এই সিম্প্যাথিও কিন্তু শিক্ষার্থীদের তরফ থেকে আছে। কিন্তু ভোটে আসলে মানুষ তাকেই নির্বাচিত করবে যে আসলে সামষ্টিকভাবে ভাবতে পারে। ডাকসুতে গণতান্ত্রিক ছাত্র সংসদের এমন পরাজয়ে এনসিপির রাজনীতির প্রভাব পড়বে কিনা জানতে চাইলে দলের সাবেক নেতা মাহিন সরকার বলেন, মানুষের চাহিদা পূরণ করতে না পারলে এর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে। পার্টি লাইন পুরোপুরি এখনো ক্লিয়ার না। একটি পার্টি যখন রাজনীতি করতে আসে তখন তার রাজনীতিটা কি সেটা জনগণের সামনে বোঝাতে হয় এবং রাজনীতিটা কিভাবে জনগণের জন্য কল্যাণকর হবে এবং বাস্তবায়িত হবে এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট ধারণা দিতে হয়। তো সেই জায়গা থেকে তো অবশ্যই প্রভাব ফেলবে। তো তারপরও এখনো সুযোগ আছে ওভারকাম করার। আগামী ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিয়ে এখন থেকেই শিক্ষার্থীদের মাঝে কাজ করলে পরিস্থিতি ইতিবাচক পরিবর্তন হতে পারে বলে মনে করেন মাহিন সরকার। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। এর মধ্য দিয়ে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন তিনি। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তার সরকারি বাসভবন শীতল নিবাসে সুশীলা কার্কিকে শপথ পড়ান। সুশীলা কার্কির শপথ গ্রহণের পর ঘোষণা করা হয় 2026 সালের 5ই মার্চ নেপালের সাধারণ নির্বাচন হবে। সুব্রত গায়নের রিপোর্ট। নেপালে বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর সরকার প্রধান নিয়ে চলছিল টানাপোড়েন। রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক জল্পনা কল্পনা শেষে দেশটি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পেল। সেই সঙ্গে পেল দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। নেপালের প্রেসিডেন্টের দপ্তর শুক্রবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম ঘোষণা করে। পরে রাতেই প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তার সরকারি বাসভবন শীতল নিবাসে সুশীলা কার্কিকে শপথ পড়ান। ডকট্রিন অব নেসেসিটি বা প্রয়োজনীয়তার নীতি অনুসারে সুশীলা কার্কিকে সরকার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। সুশীলা কার্কির শপথ গ্রহণের পর ঘোষণা করা হয় 2026 সালের 5ই মার্চ নেপালের সাধারণ নির্বাচন হবে। সুশীলা কার্কি 2016 থেকে 2017 সাল পর্যন্ত নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বেঞ্চে থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য খ্যাতি অর্জন করেছিলেন। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার আগে তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন না। প্রধানমন্ত্রীর পদত্যাগের পরদিন নেপালে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেয় দেশটির সেনাবাহিনী। এরপর প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর তৎপরতায় দেশটির রাজনৈতিক সংকট সমাধানের চেষ্টা চলে। বিক্ষোভকারীদের সঙ্গে তাদের কয়েক দফা বৈঠকের পর নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির বিষয়ে মতৈক্য হয়। সুব্রত গাইন, চ্যানেল আই। ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা বাস্তুতন্ত্রের প্রাণ ফেরাতে সবুজের সাজাই বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারে বৃক্ষরোপণ এবং বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশ সুরক্ষায় অভিযাত্রা সহযোগী মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লিগ। এমন উদ্যোগ নতুন প্রজন্মকে পরিবেশ প্রতিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলবে প্রত্যাশা বিশিষ্টজনদের। MA সালামের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সারিবদ্ধ চা বাগান, উঁচু নিচু পাহাড় টিলা, মাধবকুণ্ড জলপ্রপাত আর সবুজের প্রাচুর্যে ভরা জেলা মৌলভীবাজার।
তবে উন্নয়নের নামে অবকাঠামো যত বাড়ছে ততই কমছে সবুজের পরিমাণ। পরিবেশ সংরক্ষণে বাংলালিংকের সঙ্গে নিয়ে মৌলভীবাজারেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মৌলভীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে ফলদ, বনজ, ঔষধি নানা ধরনের বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়। আমরা গবেষণায় দেখেছি গ্রীষ্মকালে তাপমাত্রার যে বৃদ্ধি পায় তাকে যদি প্রশমিত করতে হয় তাহলে কিন্তু বৃক্ষের বিকল্প নেই। বড় বড় বৃক্ষের আচ্ছাদনের মাধ্যমে যদি আমরা বাড়ির চারপাশকে ঘিরে রাখি তাহলে 10% বিদ্যুতের সাশ্রয় হয় বছরে। আসুন আমরা বাংলাদেশটাকে এই বৃক্ষের মাধ্যমে সবুজ করি এবং এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাকে আমরা প্রশমিত করি। সচেতনতা বৃদ্ধির বর্ণিল শোভাযাত্রায় অংশ নেয় আজাদ বক্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। দেশীয় বিভিন্ন গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। উষ্ণায়নের জন্য বাংলাদেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃক্ষনিধন বন্ধের পাশাপাশি প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, যার সাহায্যে আমরা বেঁচে থাকতে পারি। শুধু পরিবেশ রক্ষাই নয়, বৃক্ষায়নকে সামাজিক দায়িত্ববোধের উদাহরণ বলছেন সুধীজনরা। এই যে একটা মহৎ উদ্যোগ, এটাকে আসলে আমরা একসাথে সামনের দিকে আরো অনেক কাজ করতে চাই। বন অধিদপ্তরকে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে যাচ্ছেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির প্রচার কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের টেকসই উন্নয়নে পরিকল্পিত নগরায়ন সহ পরিবেশ বান্ধব প্রযুক্তি নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, চ্যানেল আই। মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামে কৃষকরা গড়ে তুলেছেন নিজস্ব বীজ ভাণ্ডার। দেশি ধানের জাত সংরক্ষণ আর জৈব কৃষি চর্চার মধ্য দিয়ে তারা এখন এগিয়ে যাচ্ছেন খাদ্য নিরাপত্তা ও স্বনির্ভরতার পথে। স্থানীয় কৃষকেরা বলছেন, বাইরের বাজারের উপর নির্ভর না করে নিজেদের বীজই তাদের সবচেয়ে বড় শক্তি। মাঠে গিয়ে দেখা গেছে সংগঠিত হয়ে বিভিন্ন প্লটে ধান গবেষণা কার্যক্রম চালাচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। একসময় কৃষকরা নিজেরাই বীজ সংরক্ষণ করতেন। প্রকৃতির সঙ্গে খাপ খাওয়ানো দেশি ধানই ছিল জীবিকা আর স্বাদ বৈচিত্র্য। সেই ঐতিহ্যকে নতুনভাবে ফিরিয়ে আনতে সংগঠিত হয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামের কৃষকরা। এখানে কৃষকরা গড়ে তুলেছেন নিজস্ব বীজ ভাণ্ডার। পাট বীজ, সবজি বীজ, তারপরে আপনার ওই যে মশলার বীজ, এখানটা ধরেন 40 ধরনের বীজ আছে। আর ধানের বীজ আছে 142। শুকনো মরিচের এখানে বীজ রাখি বাড়িতে, এই যে বীজ অনেক সময় জ্বালায়ও না, আর এখানে সংরক্ষণটা ভালো থাকে। পাশাপাশি জৈব সার, কেঁচো কম্পোস্ট এবং সবুজ সার ব্যবহার করে জমির উর্বরতা ফিরিয়ে আনছেন তারা। এতে উৎপাদন খরচ যেমন কমছে, বাড়ছে আত্মনির্ভরশীলতা। মুগবুল ধানের বীজ নিচ্ছি আর ওই যে চিনিগুড়া ধানের বীজ নিচ্ছি। ভার্মি কম্পোস্ট সারটা দিয়ে ব্যবহার করি, তাতে আমি অনেক পরিমাণ লাভবান আছি। মেহগনি গাছের গুটা থেতলিয়ে জমির বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিতাম, যাতে মাজরা পোকা আমাদের ধানকে আক্রমণ না করে। কৃষকদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে গবেষণা প্লটও, যেখানে আছে হরেক রকমের দেশীয় আমন জাতের ধান। এই বীজটা আমার হাতে গড়া, আর সরকারি যে বীজটা, ওই বীজটা তো মূলত আমাদের হাতে নাই। বীজ নিয়ে যদি সিন্ডিকেটও করে তাহলে আমাদের কিছুই করার থাকে না। দেশীয় জাত শুধু আমাদের ঐতিহ্যের সম্পদই নয়, বরং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষির কল্যাণে কৃষকদের একতা হওয়ার এটা একটা চমৎকার দৃষ্টান্ত। এটির প্রয়োজনীয়তা এই কারণে যে আমাদের হারিয়ে যাওয়া যে সমস্ত কৃষির কৌশলগুলো আছে, যে সমস্ত বীজগুলো আছে, যেগুলো দিয়ে আগামীর ভবিষ্যতের কৃষিকে আরও সম্প্রসারণ করা যাবে, সেগুলোকে সংরক্ষণ করা যেমন প্রয়োজন, একইভাবে প্রয়োজন জৈবিক কৃষিকে ধরে রাখা। এই কারণেই এই উদাহরণটি বাংলাদেশের সব জায়গায় সম্প্রসারিত হতে পারে। মানিকগঞ্জের বরুন্ডি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠানে। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও অন্তত 65 ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে গাজা শহরে একই পরিবারের 14 জন সদস্য রয়েছেন। হোয়াইট হাউসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও দেখা করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি। এ সময় কাতারের দোহায় হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদে গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে
দ্বিরাষ্ট্রীয় সমাধান এবং যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডে হামাস নিয়ন্ত্রণের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে একটি প্রস্তাবকে বিপুল ভোটে অনুমোদন করেছে। এদিকে দোহায় ইসরায়েলি হামলার পর হামাস লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তারা বলছে, গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার, ভূখণ্ড পুনর্গঠন এবং আটককৃতদের মুক্তি না দিলে লড়াই চলবে। জানাবো কৃষি সংবাদ। বাগেরহাট জেলার ফকিরহাটে ব্যক্তি উদ্যোগে চাষাবাদ করে সফল হয়েছেন এক কৃষক। কচুরলতি ও ঘেরের আইলে সবজি চাষ করে বছরে আয় করছেন প্রায় ৩ লাখ টাকা। বাগেরহাট সংবাদদাতার তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ফকিরহাট উপজেলার লালচন্দ্রপুর ৯ নং ওয়ার্ডের বড়বাড়িয়া গ্রামের কৃষক কাউসার মল্লিক ২.৫ বিঘা জমিতে সবজি চাষ করে আসছেন তিনি। রয়েছে বিভিন্ন ধরনের মাছ, আইলে ঝুলছে করলা, পুঁইশাক, চালকুমড়া, লাউসহ নানা জাতের সবজি। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেকেই আসছে কচুরলতির চারা কিনতে। প্রত্যেক সপ্তাহে ৮,০০০-৯,০০০ টাকা কামাই হয়। বছর হিসাব করলে ৩ লাখ টাকা কামাই, এতে লাখখানেক খরচ হয়ে যায়। এর পাশাপাশি আমি অন্য বেড়ির উপরে চাষ করি। আমিও চাই যে কচুরলতি নিয়ে আমি একজন উদ্যোক্তা হব, কচুরলতি চাষবাস করব। গত বছরের তুলনায় এবার ৬ হেক্টর বেশি জমিতে কচুরলতির চাষ হয়েছে বলছে কৃষি বিভাগ। কচুরলতির উৎপাদন করে, এই উৎপাদনের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় সুবিধা হলো সে যা ওখানে কচুরলতি উৎপাদন করে তাতে করে গড়ে করে দেখা যায় যে তার প্রায় ১ লক্ষ টাকার মতো লাভবান হয়। কারণ আমরা জানি এই সময়টা আমাদের সবজির একটু ক্রান্তি যায়, কোথাও বর্ষা, কোথায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু কচুরলতিতে প্রচুর জায়গাতে করে এবং কচুরলতি এই সময় বাজার মূল্য বেশ ভালো পায়। বাগেরহাট জেলায় এবার ৮৬ হেক্টর জমিতে কচুরলতির চাষ হয়েছে বলছে কৃষি বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় রোধে সবুজায়নের অভিযান শুরু করেছে শরীয়তপুর জেলা পরিষদ। ১ লাখ বৃক্ষরোপণের মধ্য দিয়ে উপজেলা পর্যায়েও কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে। প্রথম ধাপে জেলা সদরের বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠানে নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। দিন দিন স্পষ্ট হয়ে উঠছে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব। ক্রমবর্ধমান উষ্ণতা, অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের ঝুঁকিতে পড়ে জলবায়ু বিপদের অন্যতম শিকার বাংলাদেশ। নির্বিচারে গাছ কাটার ফলে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে প্রাণীকুল। এরই লক্ষ্যে শরীয়তপুর জেলা পরিষদের উদ্যোগে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ। পরিবেশ বিপর্যয় রোধে বৃক্ষরোপণ কার্যকর ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। গত 5 বছরে 6 কিলোমিটার রাস্তায় গাছ লাগানো হয়েছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে গাছ লাগানো হয়েছে। এই বৃক্ষ যদি আমরা সকলে মিলে পরিচর্যা করি তাহলে আগামীর পরিবেশ সুন্দর হবে। আসুন আমরা অধিকারে বৃক্ষরোপণ করি এবং সেটা পরিচর্যা করি। পরিচর্যার মাধ্যমে গাছকে টিকিয়ে রেখে পরিবেশকে রক্ষা করি। ঝুঁকিপূর্ণ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই, তাই আসুন আমরা সবাই মিলে অধিক বৃক্ষরোপণ করি। নির্বিচারে গাছ কাটা রোধ ও বৃক্ষরোপণে প্রত্যেকের এগিয়ে আসার আহ্বান। আগামী কয়েক বছরে আমরা লক্ষাধিক দেশীয় প্রজাতির ফলজ, বনজ এবং ভেষজ গাছ লাগাবো, যার মাধ্যমে পরিবেশ, প্রতিবেশ এবং জীববৈচিত্র্য সুরক্ষা আমরা পুনরুদ্ধার করতে পারব। আমরা চাই এর মাধ্যমে যারা আছে, কমিউনিটি গ্রুপ যারা আছে, তারা ইনভলভ হবে, তারা নিজেরা নিজেদের মতো করে এই গাছগুলোর পরিচর্যা করবে। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে এই ধরনের সবুজায়ন কর্মসূচি সহায়ক ভূমিকা রাখবে বলছেন পরিবেশবাদীরা। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। জানাবো খেলার খবর। ফ্রেশ আটা ময়দা শুধু সংবাদ শিরোনামে। এখনো জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ। অনিয়মের অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন নির্বাচন কমিশনের এক সদস্য। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। 2026 সালের 5 মার্চ দেশটির সাধারণ নির্বাচন ঘোষণা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। নতুন প্রজন্মকে পরিবেশের প্রতি দায়িত্বশীল করবে প্রত্যাশা।
এবং মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামে কৃষকদের নিজস্ব বীজ ভাণ্ডার, দেশি ধানের জাত সংরক্ষণ ও জৈব কৃষি চর্চায় খাদ্য নিরাপত্তা ও স্বনির্ভরতার পথে এগিয়ে। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।